আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রিসভা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমে অনুমোদন দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের গণনা হবে আগামীকাল। রাজ্যের 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে গণনা হবে। সংবিধান বিল, জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার বিলের পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি। উত্তর গাজায় মানবিক ত্রাণ সরবরাহের জন্য জিকিম ক্রসিং পুনরায় খোলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ভারত দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল কলকাতার ইডেন উদ্যানে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব গ্রহণ করেছে। পাশাপাশি বিস্ফোরণে মৃত নাগরিকদের স্মরণে গতকাল মন্ত্রিসভায় 2 মিনিট নীরবতাও পালন করা হয়। মন্ত্রিসভা জানায়, দেশের নাগরিকদের জীবন, তাদের সুস্থ জীবনযাপন ও দেশের সার্বিক নিরাপত্তার প্রতি সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মন্ত্রিসভার পক্ষ থেকে লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের মতো অমানবিক সন্ত্রাসের জেরে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বৈষ্ণব আরও বলেন, গতকালের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষ না করার নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সংকটকালে বিভিন্ন কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও নাগরিকদের সাহসী এবং মানবিক প্রতিক্রিয়ারও প্রশংসা করেছে মন্ত্রিসভা। The Cabinet unequivocally condemns this dastardly and cowardly act that has led to the loss of innocent lives. The Cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. The Cabinet also recorded its appreciation for the statements of solidarity and support from many governments around the world. দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ফরিদাবাদ পুলিশ গতকাল একটি লাল ইকোস্পোর্ট গাড়ি বাজেয়াপ্ত করেছে। সেটি দিল্লি বিস্ফোরণ মামলার প্রধান সন্দেহভাজনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। খন্ডাউলি গ্রামের কাছে পার্ক করা অবস্থায় গাড়িটি পাওয়া যায়। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে। এর আগে দিল্লি পুলিশ রাজধানীর সব থানা, পুলিশ পোস্ট এবং সীমান্ত চৌকিতে উচ্চ সতর্কতা জারি করে। পাশাপাশি হরিয়ানা ও উত্তরপ্রদেশে পুলিশকেও এই ইকোস্পোর্ট গাড়ি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমে অনুমোদন দিয়েছে। এর আওতায় ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড এনসিজিটিসি ঋণদানকারী প্রতিষ্ঠানগুলিকে 20,000 কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত ঋণ সুবিধার জন্য 100% গ্যারান্টি দেবে। এতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলিও অন্তর্ভুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই উদ্যোগ ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ববাজারের উপযুক্ত করে তোলার পাশাপাশি নতুন বাজারে প্রবেশে সহায়তা করবে। সিজিয়াম, গ্রাফাইট, রুবিডিয়াম এবং জার্কোনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির রয়্যালটি হার সংশোধনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এর ফলে এই খনিজ পদার্থগুলির ব্লক নিলাম সহজ হবে। এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ খনিজ যেমন লিথিয়াম, টাংস্টেন, বিরল মৃত্তিকা উপাদান এবং লিওবিয়ামও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরক্ষা উৎপাদন সচিব সঞ্জীব কুমার দেশের প্রযুক্তিগত মেরুদণ্ডকে মজবুত করতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে স্টার্টআপ উদ্ভাবকদের সঙ্গে আরও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে দিল্লি প্রতিরক্ষা সংলাপের দ্বিতীয় দিনের ভাষণে শ্রী কুমার নতুন ক্ষেত্রে অগ্রগতি অর্জন এবং প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য তরুণ উদ্যোক্তা এবং উদ্ভাবকদের সঙ্গে কাজ করার গুরুত্বের উপর জোর দেন। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যের 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য বন্দী হয়ে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলিকে কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে রাখা হয়েছে। ভোট গণনা শুরু হবে সকাল 8টায়। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পুনরায় ভোট গ্রহণের কোনো সুপারিশ হয়নি বলে নির্বাচন কমিশন জানিয়েছে। স্ক্রুটিনির পর কোনো অনিয়ম বা কারচুপি পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। 2 দফার নির্বাচনে এই প্রথম বিহারে কোথাও পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না। কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফায় ভোট হওয়া 122টি আসনে নথি যাচাই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এতে 122 জন রিটার্নিং অফিসার ও সাধারণ পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। প্রায় 460 জন প্রার্থী বা তাদের প্রতিনিধিও এই প্রক্রিয়ায় অংশ নেন। পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং যাচাই শেষে ফর্ম 17A ও সংশ্লিষ্ট নথি পুনরায় সিল করা হয়। কমিশন আরও জানিয়েছে, ইসি আইনেট প্ল্যাটফর্ম ছিল এই নির্বাচনের প্রযুক্তিগত ভিত্তি, যা ভোটারদের সেবা দিয়েছে এবং সময়মতো তথ্য সংগ্রহ নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে চলতি মাসে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দ্বিতীয় ধাপে ভোটারদের মধ্যে 37 কোটি এনিউমারেশন ফর্ম ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। কমিশন জানিয়েছে সর্বাধিক 10 কোটি 80 লক্ষেরও বেশি ফর্ম হস্তান্তর করা হয়েছে উত্তরপ্রদেশে। অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রায় 7 কোটিরও বেশি ফর্ম বিলি করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। আগামী মাসের 4 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নায়াগ্রাতে গতকাল শক্তি নিরাপত্তা ও বিরল খনিজ সংক্রান্ত G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। এই আলোচনা সভায় শ্রী জয়শঙ্কর এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং উল্লেখ্য বিষয়গুলিতে পারস্পরিক নির্ভরতা মসৃণ করা, অনুমান ক্ষমতা বৃদ্ধি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার মতো বিষয়গুলি তুলে ধরেন। তিনি বলেন, এই বিষয়ে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতাই একমাত্র পথ এবং ভারত এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে একত্রে গঠনমূলক কাজ করতে আগ্রহী। দেশে খুচরো মুদ্রাস্ফীতি সেপ্টেম্বরে 1.44% থেকে কমে অক্টোবরে 0.25% দাঁড়িয়েছে। 2015 সালে শুরু হওয়া বর্তমান সিপিআই সিরিজে এটি সর্বনিম্ন মুদ্রাস্ফীতির হার। এই সিরিজে 2012 সালের মূল্যস্তর কেরোফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি নেতিবাচক 0 থেকে 2.5% নিচে রয়েছে। শহরাঞ্চলে এই হার ছিল 0.88%। সর্বভারতীয় উপভোক্তা খাদ্যমূল্য সূচকের উপর ভিত্তি করে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি টানা পঞ্চম মাস নেতিবাচক রয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গী সংবিধান বিল 2025, জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল 2025 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার বিল 2025-এর পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। 31 সদস্যের এই যৌথ সংসদীয় কমিটিতে 15 জন বিজেপি সাংসদ, এনডিএতে বিজেপির শরিক দলগুলির 11 জন সাংসদ, বিরোধী দলগুলি থেকে 4 জন সাংসদ এবং 1 জন মনোনীত সদস্য আছেন। এই কমিটিতে বিজেপি সাংসদদের মধ্যে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, পার্শ্বতাম্বাই রূপালা, অনুরাগ ঠাকুর, ব্রেজলাল প্রমুখ। মনোনীত সদস্য হিসেবে আছেন রাজ্যসভা সাংসদ সুধামূর্তি। বিরোধী সাংসদদের মধ্যে রয়েছেন সুপ্রিয়া সুলে, হরসিমরত কাউর বাদল, আসাউদ্দিন ওয়াইসি এবং নিরঞ্জন রেড্ডি। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে চলতে থাকা জনজাতি গৌরববর্ষ উদযাপনের অংশ হিসেবে মণিপুরের রাজধানী ইম্ফলে গতকাল থেকে 4 দিনের উপজাতি চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে। এই উৎসবে 9টি রাজ্যে 23টি উপজাতি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ মাসের 15 তারিখ পর্যন্ত সিটি কনভেনশন সেন্টার এবং মণিপুর স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট সোসাইটিতে এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রদর্শিত চলচ্চিত্রগুলির মধ্যে মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের 6টি রাজ্যের চলচ্চিত্র রয়েছে। গত এক দশকে ভারতে মোট যক্ষ্মা আক্রান্তের সংখ্যা 21% কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের 2025 সালের প্রতিবেদন অনুসারে ভারতে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা 2015 সালে প্রতি 1,237,000 জন থেকে কমে 2024 সালে 187 জনে নেমে এসেছে। ভারতের উন্নত রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসার পরিধি বৃদ্ধি পাওয়ার ফলেই যক্ষ্মা আক্রান্তের সংখ্যা কমেছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। যক্ষ্মাজনিত মৃত্যুর হার 2015 সালে প্রতি 1,28,000 জন থেকে কমে 2024 সালে 21 জনে নেমে এসেছে। 2028 সালে অনুষ্ঠিত হতে চলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটি সম্পূর্ণ প্রতিযোগিতার সময়সূচি প্রকাশ করেছে। কোন প্রতিটি ইভেন্ট কখন কোথায় অনুষ্ঠিত হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এই সময়সূচি মেনে দর্শকরা তাদের পরিকল্পনা ঠিক করতে পারবেন বলে সংগঠকদের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমসের সর্বকালের বৃহত্তম হতে চলেছে। লস অ্যাঞ্জেলেস এবং ওকালোহামার 49টি ভেন্যুতে খেলাগুলি অনুষ্ঠিত হবে। উত্তর গাজায় মানবিক ত্রাণ সরবরাহের জন্য জিকিম ক্রসিং পুনরায় খোলা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় সুষ্ঠু ত্রাণ প্রবেশের জন্যই এই ক্রসিংটি পুনরায় খোলা হয়েছে। বালোচ অ্যাডভোকেসি অ্যান্ড স্টাডিজ সেন্টার BASC জানিয়েছে, বালুচিস্তানে তীব্র আকারে অপহরণ এবং বিচার বহির্ভূতভাবে হত্যা বেড়ে চলেছে, যা পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পদ শোষণের সঙ্গে সম্পর্কিত। একটি প্রতিবেদনে তারা 2025 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে 824 জনের নিখোঁজের ঘটনা রেকর্ড করেছে। এর মধ্যে 530 জন এখনও নিখোঁজ রয়েছে। 44তম শারজাহ আন্তর্জাতিক বইমেলা এক্সপো সেন্টার শারজাহ শহরটিকে বিশ্বব্যাপী সাহিত্যের মিলন কেন্দ্র হিসেবে তুলে ধরেছে। 118টি দেশের 2,350 জনের বেশি প্রকাশক অংশগ্রহণ করেছেন। শারজাহ বুক অথরিটি আয়োজিত 16 নভেম্বর পর্যন্ত 12 দিনের এই মেলায় 1200টিরও বেশি অধিবেশন হয়েছে, যার মধ্যে রয়েছে লেখকদের আলোচনা, কবিতা পাঠ, কর্মশালা এবং সাংস্কৃতিক সমন্বয়। পাকিস্তানে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ খেলতে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেটাররা নিরাপত্তার কারণে নিজেদের দেশে চলে আসার অনুরোধ জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কাউন্সিলকে। গত মঙ্গলবার
মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে একটি বোমা বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই দেশে ফিরে আসতে চেয়েছেন ক্রিকেটাররা, তবে শ্রীলঙ্কার ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে তাঁদের সিরিজ শেষ করে আসার অনুরোধ করা হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রিসভা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমে অনুমোদন দিয়েছে। খবর এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।